প্রথমেই স্মরণ করা উচিত আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করা উচিত আমাদের সেই মহিষী নেত্রী, আমাদের সেই নেত্রীকে, সেই মহিষী নেত্রীকে, যিনি শেখ মুজিবুর রহমানের শাহাদাতের পর থেকে এই 20 থেকে 25 করবার জন্য, গণতন্ত্রের পুনরুদ্ধার করবার জন্য কখনো আপোষ না করে নিরন্তর সংগ্রাম ও লড়াই করেছেন। কারাগারে গেছেন, কারাগারে থেকে অসুস্থ করেছেন, তিনি একবারও মাথা নত করেননি সেই মহিষী নেত্রী আমরা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে মনে করব আমাদের সেই নেতার কথা, যে নির্বাচিত হয়েছেন, ব্যবসায়িক অত্যাচারে যে নির্যাতন হয়েছে, বিভিন্ন দেশে ষড়যন্ত্রকারীরা যার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যাচার করেছে, অসংখ্য মামলা দিয়েছে, কিন্তু তাকে কখনো দেওয়াতে পারেনি আমাদের সেই নেতা, আমাদের দল মাত্র তারেক রহমানকে আজকে এখানে দাঁড়িয়ে যদি বলতে পারতাম যে আমরা সবাই খুব ভালো আছি, তাহলে খুশি হতাম। আপনারাও তাই বলতেন, তাই না? সবাই কি খুব ভালো আছি আমরা? দেখেন আজকে যে বিষয়, জিনিসপত্রের দাম এমন হয়েছে যে সাধারণ মানুষের ক্ষমতা বাইরে চলে গেছে। চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা, আমরা যদি মনে করি যে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে, বিএনপি প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় 1,000 মাত্র সুস্থরা এই বয়সে তবু আপনাদেরকে এসেছি এই অমিতের আহ্বানে। শরীর ভালো না, এসেছি আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মী হত্যা করেছে। আপনাদের এই বছরেই, এই 15 বছরে প্রায় 83 জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে অনেকে, খুন হয়েছে 700 করে নেতা কর্মীদেরকে। আমাদের ইলিয়াস আলী, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট ওদেরকে বছরের পর বছর সেখানে কখনো তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তাকে মাত্র ছেড়ে দিয়েছে। এখন অনেকের সন্ধান আমরা পাই। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000 মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় এবং এখনো আমাদেরকে করে দিতে হয়, হাজার দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে হাসিনা তৈরি করেছে। আপনি যে অথচ মোড়া মন দিয়ে এখানে বলেছেন, বক্তৃতা শুনছেন, কিছুদিন আগে আমি করেছে যে এখানে আমাদের মিটিং করা হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 যা দিয়ে সেটাকে ভেঙে আমাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারছি। বন্ধুরা, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে। প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদের হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে আমার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই,
ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে রবিপুর ভাই সহ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশে আমরা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য। তার বিশেষ স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ হবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাজিরা তার বাবা আগে হতেন শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি এক হাতে এই গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একজনের শাসকতা বাকশাল করেছিলেন। সেই জন্য আমাদের এই অধিকারগুলোকে তিনি কেড়ে নিয়েছেন। সেই জন্য আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসেন। জনতাকে যখন স্বাধীন আমরা বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পর তিনি এই দেশে মৌলিক প্রথম যে সংস্কারটি চালু করলেন একজনের শাসন ব্যবস্থাকে মৌলিক এবং মুক্ত সংবাদ মাধ্যম করেছিলেন। মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের দিয়া আমরা সবাই জানি যে পার্লামেন্টারি ফর্ম অফ সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারপরে যখন চেয়েছে আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার কাজ শুরু করেছিলেন। তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশ দিয়েছিলেন সংস্কার প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে, ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে ভারসাম্য আনতে হবে। তিনি বলেছিলেন যে দুই পক্ষে পার্লামেন্ট হতে হবে। তিনি বলেছিলেন যে বিচার বিভাগকে একদম সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার আছে অধিকার থেকে ফিরে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এই কয়েকটা আর অনেক কিছু ছিল। আর আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিল সংস্কারে, পুরস্কার রাষ্ট্রের রূপান্তর, রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে আমরা একটি দফা দিই। সেই একটি দফাতে আজকে যে কমিশনের রিফর্ম কমিশনের যে রিপোর্টগুলো আসছে তার সাথে প্রায় এক আছে। সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছু গল্প পায়। আমাদের পক্ষে যে আপনি একটু নিকটে করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো তারা করলে এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমাদের পরিষ্কার করে বলছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, সেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন। আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন নেই। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11 একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তাদের উপর মহিউদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপর ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে সেগুলো জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে দেশের জন্য ঘুরে দাঁড়িয়েছে বইগুলো যদি ভারতের নতুন আজকে পরীক্ষা করে দিতে চাই। কর্মচারী ডক্টর ইউনূসকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিরা, সরকাররা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি দায়িত্ব নিয়েছেন। আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থে সুবিবেচকের মতো অধিকৃত মানুষের অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।
আমি এখনো আশাবাদী, আমি এখন আশাবাদী যে তিনি অতি শীঘ্র অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? নির্বাচন চান? নির্বাচন চান, কারণ নির্বাচন হলে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবো। সরকার আসবে, সেই সরকার যাবে জনগণের সরকার, তাই না? আমাদের ভোটে নির্বাচিত সরকার কিছু আগে করে গেলেন, আমার ভোট আমি দেবো, তাকে রাখি দেবো, তাই না? 15 বছর আমরা এটা দিতে পারি না। আমাদের যে ছেলেরা এখানে আছে 20, 21, 25 পর্যন্ত তারা কিন্তু কেউ ভোট দিতে পারেনি, দিতে পেরেছে? আমরা বলছি ভোটের ব্যবস্থা করে। আমরা বিশ্বাস করি যে যত দ্রুত নির্বাচন করবেন তত দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই যে ভোটের দাম হবে না, করবে থেকে এখন এই ফ্যাসিস্টের দোষরাই বসে আছে। আমাদের ভয় বলেন যে দুর্নীতি কমে নাই, আর খেতে পারছে, আর রেট বাড়ে হিসাবে রেট পারছে। এই জন্য ওই সবাই টাকা আছে ভাই, যদি ধরে ফেলে তার বিপদ আছে, ওই জন্য দাম এখন বাড়ে গেছে, রেট বাড়ে। এই দিকে তাদের খেয়াল নাই, সুশাসনের দিকে যোগ দেন। আমাদের পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, কেন? তার প্রতি বছর সুরক্ষা করে রাখেন। আর আমারও এই কথার উপরে ওই সব মানুষের হাতে যোগ তুলবেন না যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে, অর্থাৎ পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন গুলো আগে দিতে চান। আপনারা অবশ্যই নিশ্চয়ই এখন ভাবেন যে যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের প্রতি সবার মাথা দেওয়া করবে না, তারা আমাদের মেন্টালিটি করতে চাইবে না, তা এখন ঢুকে গেছে করতে নিয়ে আসছে। আর এলাকায় এলাকায় গরিব সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলছি যে কোন মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সময় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেশ করে বলতে চাই, আপনাদের যদি কোন খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে দল করতেছেন, সে দল করেন, নির্বাচন করেন, জনগণের সঙ্গে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো হাত ডাক নাই। হঠাৎ করে তিনি বললেন যে এখানে যা যা আরাম হবে আমি সব জনগণকে জানিয়ে দেবো। আমি নতুন করে কি বলবেন? আমাদের যা যা করছি যা প্রচার সেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আছি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, তারা আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি হয়? মার্কা কি হল? মার্কা কি? আমাকে আমার এলাকার লোকজন অনেকে বলে একটু বোকা, বলে না? সেই সংস্কার করে মানুষ দুই বেলা দু মুঠো ভাত, মোটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমরা চলাফেরা করতে পারে, তাই বলে নাকি? নির্বাচন করে পার্টি করে আমরা স্বাগত জানাই। নতুন দল করবেন আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, গিয়ে করতে হবে। আমাদের কোন কোন রাজনৈতিক দল তারাও করতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তার কোন দিতে বলছেন, আমাদের এখন যে নির্বাচনের পরিবেশ নাই, তখন পরিবেশ আসবে
যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে, প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, নতুন রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন দরকার। ছেলেরা আসে আমাদেরকে ইউনিভার্সিটি থেকে পাস করে বেরিয়েছে, তারা আছে বিভিন্ন কলেজের ছেলেরা আছে, যে যা চালিয়ে হয়নি আসবেই, তাদের আগে তার সময় সুযোগ পায় নাই, কেন পেয়েছে। আমরা এটা নিশ্চিত করে দিতে পারি, যদি নির্বাচনের মাধ্যমে আছে তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে ও তার সমস্যার সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে এই সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি ব্যক্তি না বলতে চাই না, আমি এইটুকু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আমরা রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পদ দিবেন, সরকার গঠন করবেন, আমরা সব সময় মেনে নেব। আমি বক্তব্য বাড়াবো না, আমাদের শুধু একটু বলতে চাই, বলতে চাই ভাই, এই যশোরের মানুষ, গোটা যশোর আমরা লড়াকু মানুষ, সব সময় দাঁড়িয়ে করেছেন, সংগ্রাম করেছেন, কোনদিন মাথা নত করেন নাই। এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমার ছেলেরা চাকরি পায় না, কেউ কেন বিএনপি করে, এই জন্য চাকরি হয় নাই, তাই না? চাকরি হয় না, ব্যবসাও করতে দেবে না, যে বিএনপি এখন ব্যবসা নাই, বন্ধ করে দিয়েছে। আজকে সেই ছেলেরা তারপরেও কিন্তু তারা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে। এখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেতে চায়। বন্ধুগণ, এই মানসিকতা নিয়ে আমরা টিকে আছি। কত চেষ্টা করা হয়েছে আমাদের দলকে ভাঙার জন্য, রাজনীতি করেছে, আমরা জেলে গেছি, আমাদের জেলের নেতাদের কাছে বলেছি নির্বাচন করো, তাহলে তোমাকে আমরা এই সুযোগ একটা মানুষ মাথা মতো করে নাই, করেছে নির্বাচনের কাছে আসলে দিনে চাইনি করতে পারে। এই দল সেই দল, আমাদের নেত্রী ছিলেন না, নেত্রী ছিলেন, নেতা রঙ্গনের বাইরে ছিলেন, আমরা আমাদের দলকে কখনো ভাঙতে দিই নাই, ঐক্যবদ্ধ ছিলাম, তাই না? আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। তাই বলি বন্ধুগণ, এখন আমরা পুরোপুরি মুক্ত হতে পারি, আমরা সেদিন মুক্ত হব যে আমার ভোট আমি দিতে পারবো। যদি আপনি এখন ভোট দিতে পারবেন, আপনার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন, সেই দিন আমরা ইচ্ছা মানতে হবে। আজকে দেশের অবস্থা ভালো না, এখন আপনার বিনিয়োগ হয় না, কর্মসংস্থান নাই, চাকরি বাকরি নাই, আমরা সেই অবস্থায় চাই যেখানে আমরা আমাদের কর্মসংস্থান হবে, চাকরির ব্যবস্থা হবে। আমাদের এই যে নোয়াপাড়া শিল্প অঞ্চল, পাটকলগুলো সব বন্ধ হয়ে আছে, তাই না? কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে, এইগুলোকে চালু করার ব্যবস্থা করেন। আমি আপনাদেরকে কথা দিতে কেন্দ্রে আপনি ভবিষ্যতে যদি আমরা জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারি, তারা প্রত্যেকটা বন্ধ হয়ে যাওয়া কলকারখানাকে চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের ক্ষমতাও জলাবদ্ধতার কারণে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর বিস্তীর্ণ এলাকার মানুষ তারা খুব কষ্টে থাকে, ফসল ফলাতে পারে না, এবং যখন বন্যা আছে, বর্ষা আছে, তখন সব বেশি যায়, খরা আসছে, সমস্ত বেড়ে যায়, মানুষ খুব কষ্টে আছে। আমরা আপনাদের একটু করতে পারি যে আমরা ক্ষমতায় আসলে আমরা স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞ স্থায়ী চালু করে দেব, স্থায়ী সমাধানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বক্তব্য নির্ভর করবো না, তারা বসে বাড়ি যাবে, দূর দূরান্ত থেকে এসেছে। শেষ কথা বলতে চাই, আমাদের দেশের যে ব্যবস্থা এখনো কিন্তু দেশে আছে, চিকিৎসা করছেন এই মহিষী নারী, এই মহিলা কোনদিন নিজের দিকে তাকাননি, তার সংসারের দিকে তাকাননি, তার ছেলেদের দিকে তাকাননি। তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার জন্য দীর্ঘ দিনের পর দিন, বছরের পর বছর লড়াই করেছে বন্ধুরা। এর সাথে আমাদের সাথে লড়াই করেছে 9 বছর। পরবর্তীকালে এই আসার ফ্যাসিস্ট আসার ফলে
রাজনৈতিক চক্রান্ত করে প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। দেখেন তারপর তাকে মাথা নত করতে পারে, তিনি আপোষ করেননি হাসিনার সঙ্গে, এবং সেই কারণে আজকে আল্লাহ রসুল সহজে মানুষের ভালোবাসা নিয়ে তিনি বিদেশে আছেন, লন্ডনে আছেন, সুদ করে তিনি ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন। আমি আজকে আমাদের ভারতের জন্য তারেক রহমান সাহেবের কাছে আজকে আহ্বান জানাতে চাই, আপনি দেখুন এই যে মানুষের যে সংসদ তারা একটা জিনিস চায়, কি চায়, আপনাকে তাদের সামনে দেখতে চায়। আমি চাই না তারেক রহমানকে সামনে দেখতে, আমাদের নেতাকে আমরা সামনে দেখতে চাই না। আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি আসুন, আমি সমগ্র বাংলাদেশের মানুষ আপনার দিকে চেয়ে আছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের প্রতি প্রতিষ্ঠান এখন আপনাকে চায়। আপনার নেতৃত্বে বাংলাদেশ তার ভোটের অধিকার ফিরে পাবে, তার বেঁচে থাকার অধিকার ফিরে পাবে। নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখতে তার নেতা থাকবে আপনি তারেক রহমান। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আরো একসাথে থাকি। আর আবারও বলতে চাই যে আমরা আপনাদের সঙ্গে কোনো বিরোধ করতে চাই না, ঝগড়া করতে চাই না, কিন্তু দয়া করে খুব তাড়াতাড়ি ওই সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিন। আর তার আগে কোনো পরামর্শ শুরু করবেন না। কোন স্থানীয় নির্বাচনের আগে হবে না বলবো। আমরা পরিষ্কার করে জানতে চাই এই দেশের মানুষ আগে সংসদ নির্বাচন চায়, তারপরে তারা সরকার নির্বাচন বন্ধুগণ বাবুরা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন। আমরা আসুন সামনে যে আরো প্রভাব করি, যাতে করে আমাদের যে পাওনা এই পাওনাটা যেন বুঝতে পাই। আমি সব শেষে আমার কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আরেকটা সুসংবাদ দিতে চাই, সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়ে আছে। হ্যাঁ, সেই একটা কারণ হচ্ছে তারেক রহমান। আসুন আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ করে আমাদের যে অধিকার সেই অধিকার থেকে আমরা আদায় করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।